গল্প বলার সঙ্গে চ্যানেলে আজ আমরা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। বইটি সম্বন্ধে একটু জানিয়ে রাখি, এটি কবিগুরুর লিখিত কিছু পত্রের সংকলন। একে তার ব্যক্তিগত ডায়েরির একটি অংশ বলে ভাবলেও কিছু অত্যুক্তি হবে না, কারণ এই বইয়ের মাধ্যমে বা এই চিঠিপত্রের মাধ্যমেই তার জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আমরা জানতে পারি। তাহলে আসুন শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র, আজ প্রথম পর্ব। বন্দরা সমুদ্র তীর, সম্ভবত 24শে জুন 1886। ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে। এক সপ্তাহ ধরে ক্রমাগতই বৃষ্টি, এখনো বিরামের লক্ষণ নেই। আমার বারান্দার কাঁচের জানলা সমস্ত বন্ধ করে চুপ মেরে বসে আছি। নিতান্ত মন্দ লাগছে না, আপনাতে আপনি বেশ একরকম আচ্ছন্ন হয়ে আছি। কোনো প্রকার ইমোশনের প্রাবল্য নেই। ঝড় ঝঞ্ঝা যা কিছু সমস্তই বাহিরে। অসহায় অনাবৃত সমুদ্র ফুলে ফুলে ফেনিয়ে ফেনিয়ে সাদা হয়ে উঠেছে। সমুদ্রকে দেখে আমার মনে হয় কি একটা প্রকাণ্ড অন্ধ শক্তি বাঁধা পড়ে আস্ফালন করছে। আমরা নিশ্চিন্ত মনে তীরে দাঁড়িয়ে আছি। সমুদ্রের বিস্ফারিত গ্রাসের মুখেই আমরা ঘর বাড়ি বেঁধে বসে আছি। আমরা যেন সিংহের কেশর ধরে টানছি, অথচ অসহায় সিংহ মুখে কিছু বলতে পারছে না। একবার যদি সমস্ত সমুদ্র ছাড়া পায়, তাহলে আমাদের আর চিহ্ন মাত্র থাকবে না। খাঁচার মধ্যে বাঘ তার লেজ আছড়াচ্ছে, আমরা কেবল দুহাত তফাতে দাঁড়িয়ে হাসছি। একবার চেয়ে দেখুন কি বিপুল বল! তরঙ্গগুলো যেন দৈত্যের মাংসপেশির মতো ফুলে উঠছে। পৃথিবীর সৃষ্টির আরম্ভ থেকেই এই ডাঙায় জলে বিবাদ চলছে। ডাঙা ধীরে ধীরে নীরবে এক এক পা করে আপনার আধিক্য বিস্তার করছে, আপনার সন্তানদের ক্রমেই কোল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে। আর পরাজিত সমুদ্র পিছু হটে হটে কেবল ফুঁসে ফুঁসে বক্ষে করাঘাত করে মরছে। মনে রাখবেন, এককালে সমুদ্রের একাধিপত্য ছিল, তখন সে সম্পূর্ণ মুক্ত। ভূমি তারই গর্ভ থেকে উঠে তার সিংহাসন কেড়ে নিয়েছে। উন্মাদ বৃদ্ধ সমুদ্র তার শুভ্র ফেনা নিয়ে কিং লিয়ারের মতো ঝড়ে ঝঞ্ঝায় অনাবৃত আকাশে কেবল বিলাপ করছে। সোলাপুর, তারিখ ঠিক জানি নে, অক্টোবর 1885, সোমবার। আপনি তো সাব ডেপুটি সাহেব, বন্যার মুখে বাংলা মূল্যকে ভেসে বেড়াচ্ছেন। আমরা কলিকাতায় যাচ্ছি, সে খবর রাখেন কি? এই চিঠি এবং আমরা শুক্রবারের সকালের ডাকে কলিকাতায় বিলি হব। আমাদের প্রবাসের পালা সাঙ্গ করলুম। এখানকার অগাধ আকাশ, অগাধ বাতাস, উদার মাঠ, বিমল শান্তি এসব পশ্চাতে রেখে সেই বাঁশতলার গলি, জোড়াসাঁকোর মোড়, সেই ছেঁকড়াকারি রাস্তা বল, সেই ধুলো, সেই ঘর ঘর হুড়মুড় হই হই, সেই মাছি ভনভন ময়রার দোকান, সেই ঘোরতর হিজিবিজি হজবরলর মধ্যে সম্পূর্ণ আত্মবিসর্জন করতে চললুম। সেখানে 3000 গির্জের চূড়ো, কলের চিমনি, জাহাজের মাস্তুল নীল আকাশে যেন গুঁতো মারতে উঠেছে। কলকাতা তার সমস্ত লোষ্ট্র কাষ্ট্র দিয়ে প্রকৃতিকে গঙ্গা পার করেছে। তার উপর আবার এক পাঁচিল দেওয়া নিমতলার ঘাট, মানুষের মরেও সুখ নেই। এখানে আমরা কজনে মিলে অশোক কাননের নীড়ের মধ্যে ছিলুম। সেখানে এক প্রকার ইটের খাঁচার মধ্যে প্রবেশ করতে চললুম। সেখানকার সেই লক্ষ লক্ষ কয়েদির সঙ্গে মিউনিসিপ্যালিটির দুর্গের মধ্যে বন্দী হতে চললুম। শুনে সুখী হলেন তো? এতদিন ভুলেছিলেন, কিন্তু আজ আবার আমার সেই পর্দা টানা ঘোমটা দেওয়া ঘরটি মনে পড়ছে। কিন্তু কোথায় আপনি, কোথায় আপনার সেই ছাতা, পাপোশ শয্যায় শয়ন সেই পুরাতন জুতা যুগল?
আমার সেই হৃষ্টপুষ্ট বিরোহিনী তাকিয়া সে কি আমাদের বিরহে রোগা হয়ে গেছে? আমি তাই ভাবছি। আমার বইগুলো কাঁচের অন্তঃপুর থেকে চেয়ে আছে, কিন্তু কার দিকে চেয়ে আছে? আমার শূন্য হৃদয়া চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না। আমার সেই ঘড়িটা টিকটিক করছে। সে বড় একটা কাউকে খাতির করে না, সে কেবল সময়ের পদচিহ্নের হিসেব রাখতেই ব্যস্ত। কিন্তু আমার সেই হারমোনিয়াম, সে আপনার নীরব সঙ্গীতের উপর বনাত মুড়ি দিয়ে ভাবছে, ঘড়িটা ব্র্যাকেটের উপরে দাঁড়িয়ে মিছিমিছি তাল দিয়ে মরছে কেন? দেয়ালগুলো তাকিয়ে আছে, ভাবছে ঘরের প্রধান আসবাবটা গেল কোথায়? কলকাতার সেই জনতা সমুদ্রের মধ্যে আমার সেই বিরহান্ধকার ঘরটি কেবল বিজন। তার সেই রুদ্ধ দ্বারের ভিতর থেকে কাতর স্বর উঠছে, রবিবাবু। রবিবাবু আজ এখান থেকে সাড়া দিচ্ছেন, এই যাই। কলকাতায় ফিরে গিয়ে কি আর আপনার সঙ্গে দেখা হতে পারে না? আপনি কি এখন ইহজন্মের মতো সাব ডেপুটিপুরে প্রয়াণ করলেন? শীঘ্র আর মুক্তির ভরসা নেই? আইনের গলগ্রহ গলায় বেঁধে আপনি কি তাহলে সার্ভিস সরোবরে একরকম ডুব মারলেন? যাক, তাহলে আপনার আশা একেবারে পরিত্যাগ করে আমরা আসমানে বিহার করি আর বলা বলি করি, আহা, শ্রীশবাবু লোকটা ছিলেন ভালো। 17 এপ্রিল 1886। সাব ডেপুটি সাহেব, গয়াধামে আপনি গমন করেছেন, এখন আমার কি গতি করে গেলেন? আপনার দর্শন আমার নিয়মিত বরাদ্দের মতো হয়ে গিয়েছিল। এখন তার থেকে বঞ্চিত হয়ে আমি মৌতাদহীন অহিফেন সেবীর মতো ছটফট করছি। বাস্তবিক আপনি আমাকে অহিফেনই ধরিয়েছেন বটে। আপনি এসে নানা কৌশলে আমাকে গোটা কতক ছোট ছোট কল্পনার গুলি গেলাতেন, আমার স্বপ্ন জাগিয়ে তুলতেন, আমাকে আমারই প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীতের মধ্যে আচ্ছন্ন করে ফেলতেন। আমি চোখ বুজে আনন্দে আমার নিজের মধ্যে প্রবেশ করে বসে থাকতুম এবং সেইখান থেকে নেশার ঝোঁকে স্বগত উক্তি প্রয়োগ করতুম। আপনি শুনে মনে মনে হাসতেন। আফিমের নেশা একেই বলে। আত্মম্ভরিতার মধ্যে আচ্ছন্ন হয়ে নিজের স্বপ্নে ভোর হওয়াকেই বলে আফিমের নেশা। আপনি সেই নেশাটাই আমাকে অভ্যেস করিয়েছেন। আপনি প্রায় আপনার নিজের কথা বলতেন না, উল্টে পাল্টে আমারই কবিতা, আমারই লেখা, আমারই কথার মধ্যে আমাকে টেনে নিয়ে ফেলতেন। আমাকে খুব মাতিয়ে রেখেছিলেন। যা হোক, ইংরেজরা বর্মায় চীনে আফিম ঢুকিয়েছে, আর আপনি আমার সেই অয়েল ক্লথ মণ্ডিত ক্ষুদ্র ঘরটির মধ্যে গোপনে অলক্ষ্যে আফিমের ব্যবসা প্রবেশ করিয়েছেন। আপনি সহজ লোকটি নন, কিন্তু একবার আফিম ধরিয়ে আপনি কৌটা সমেত কোথায় অন্তর্ধান হলেন? আমি মৌতাজ বিরহে এই দুরন্ত গ্রীষ্মে একলা ঘরে বসে দুবেলা হাই তুলছি এবং গা মোড়া দিচ্ছি। নিদেন আমার দ্বারের পার্শ্বে আপনার সেই পরিচিত ছাতিটা জুতোটা রেখে গেলেও আমার কথঞ্চিত সান্ত্বনা ছিল। আপনার পত্রপাঠে অবগত হলেম আপনি শ্রী গয়াধামে আপনার প্রেতপুরীতে মনুষ্যাভাবে নিতান্ত কাতর আছেন, কিন্তু আপনার কাজ আপনার সঙ্গী, অর্থাৎ আপনি আছেন এবং আপনার চিরসঙ্গী সাব ডেপুটি আপনার ছায়ার মতো সঙ্গে আছেন। সে সঙ্গীকে এখনো আপনার তেমন ভালো লাগছে না, কিন্তু ক্রমে তার প্রীতি জন্মানো কিছু অসম্ভব নয়। আমি ব্যক্তির গায়ে এখন কোনো কাজকর্ম নেই। চাপকানের বোতামগুলো খুলে দেহ এলিয়ে এখন গায়ে বাতাস লাগাচ্ছি। সৌভাগ্যক্রমে এখন অহিফেনের ততটা দরকার বোধ হচ্ছে না।
আমার তাকিয়ার মধ্যে স্বপ্ন পোষা রয়েছে। সেটা একটা স্বপ্নের বৃহৎ দ্বীপের মতো বোধ হচ্ছে। তার উপরে মাথা রাখলেই মাথার মধ্যে হু হু করে নেশা প্রবেশ করে। এতদিন মাথার উপরে বালক কাগজের বোঝাটা থাকাতেই মাথা যেন রুদ্ধ হয়েছিল, নেশা একেবারে ছুটে গিয়েছিল। এখন সমস্ত খোলাসা। দক্ষিণের বাতাসের সঙ্গে সঙ্গে মাথাটা যেন চারদিকে উড়ে বেড়াচ্ছে। এ সময়ে আমাকে যদি একটা বাগান দিতে পারতেন, নদীর তীর, গাছের ছায়া, মাঠের বাতাস, আমের বোল, কোকিলের কুহু, বাসন্তী রঙের চাদর, বকুল ফুলের মালা, এবং সেই সঙ্গে আপনাকেও চাচ্ছি। কলকাতা শহর, পলিটিক্যাল এজিটেশন, বসন্তকালে এ তো সহ্য হয় না। কোথায় আপনার বাগান শ্রীশবাবু? কোথায় আপনি? সংস্কৃত কবি বলেছেন, সঙ্গম বিরহ বিকল্পে বরমপি বিরহ ন সঙ্গমস্তস্যা সঙ্গে শৈব তথৈকা ত্রিভুবনমপি তন্ময়ং বিরহে। ভাবার্থ, সঙ্গম এবং বিরহের মধ্যে বরং বিরহ ভালো, তবু সঙ্গম কিছু না। কারণ মিলনের অবস্থায় সে একা আমার কাছে থাকে মাত্র, আর বিরহাবস্থায় ত্রিভুবন তাতেই পুড়ে যায়। কিন্তু ভট্টাচার্য মশায়ের সঙ্গে আমার মতের মিল হল না। আপনার বিরহে আমার এইরকম মনে হচ্ছে যে ত্রিভুবনময় শ্রীশবাবুর ঝাঁক থাকার চেয়ে হাতের কাছে একটা শ্রীশবাবু থাকা ভালো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ঝোপের মধ্যে গন্ডাখানেক পাখি থাকার চেয়ে মুঠোর মধ্যে একটা পাখি থাকা ভালো। এ সম্বন্ধে আমি এই ইংরেজের মতো প্র্যাকটিক্যাল ভিউ নিয়ে থাকি। আপনি কি বলেন আমি জানতে ইচ্ছে করি। শুনছিলেন ছিন্নপত্র, আজ প্রথম পর্ব। গল্প বলার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।